ভাবি ঝড় উঠে গেছে তো। কি করছো তুমি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে। বেঁচে আছি, সুস্থ আছি, একবার বলি আলহামদুলিল্লাহ। আর পৃথিবীর শ্রেষ্ঠতম আসলে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার সুস্থতা থাকা বা সুস্থভাবে বেঁচে থাকা। সো বেশি বেশি আমরা আলহামদুলিল্লাহ বলবো, কারণ আলহামদুলিল্লাহ এমন একটা ওয়ার্ড যেটা আপনাকে পরিশুদ্ধ করে, ধৈর্য দান করে ও ভালো কিছুর প্রত্যাশা আরও বাড়িয়ে দেয়। সো বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবো, যাতে আমরা সবসময় ভালো থাকতে পারি। আমার জানা মতে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবেন, কেননা আলহামদুলিল্লাহর মধ্যে ধৈর্য ও শুকরিয়া দুইটাই থাকে, যেটা আমাদের জন্য আসলেই উত্তম। তো এখন চলে আসি আমার ব্লগে। তোমরা দেখতেই পেলা যে আমি কি কি অ্যাড করলাম। তারপরে একবার বলি যে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, আর কিছু গুঁড়ো দুধ, আর একটু সামান্য চিনি। আর এটা একদম মনে করো ক্রিম টাইপের হয়ে যাবে। আর এটাতে আমি ব্রেড ফ্রাই করে আজানকে সকালের নাস্তা হিসেবে খেতে দিব। আজানের ঘুম শেষ, আমার বড় ছেলে স্কুলে গিয়েছে, এখন আজানের স্কুলে যাবার পালা। কিন্তু ইদানিং দেখছি আমার ছেলেটা না পরোটাও খাচ্ছে না, ডিমও খাচ্ছে না, ভাতও খাচ্ছে না, ভালো মতো কোনো কিছু খেয়েই তোমার স্কুলে যেতে চায় না। যার কারণে আমি ভাবলাম যে টিফিনে একটু সুন্দর কিছু দিলে হয়তো তার আগ্রহ আসবে আর সে পেটটা ভরে খেতে পারবে। স্মার্ট গৃহিণী বা স্মার্ট রান্নাঘর, রান্না বান্না এগুলো বলতে আমরা কি বোঝাই, আমি এটা সংজ্ঞা আসলে একেবারেই জানি না। স্মার্টনেস মানেই যে সব কিছু সবসময় তোমার গর্জিয়াস দেখাবে বা অনেক সুন্দর পরিপাটি, গুছালো অগুছালো এগুলোর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। বাট আমি মনে করি প্রত্যেকটা বাসার রান্নাঘর এমন একটা স্পেস যেখানে রান্না করতে গেলে নোংরা হবেই। তুমি যত বড়ই একদম স্মার্ট একদম গৃহিণী হও না কেন, বা তোমার অনেক আছে না যে অর্গানাইজ করে কাজ করো না কেন, রান্নাঘর এমন একটা স্পেস, এখানে রান্না করতে আসলে তোমার নোংরা হবেই। আসলে আমি মনে করি রান্নার সময় তোমার অর্গানাইজ করে রান্না করাটা বা হচ্ছে যে গুছিয়ে অনেক সুন্দর পরিপাটি করে রান্না করাটা না অনেক কষ্টের। যদিও আমরা করতে পারি, চেষ্টা করলেই করতে পারি, বাট আমার কাছে ব্যাখ্যা হচ্ছে স্মার্ট একজন গৃহিণী বলো বা তার রান্না বান্না কাজকর্ম বা তার অর্গানাইজ সব কিছু ফ্যামিলির প্রত্যেকটা কাজের মাধ্যমে ডিপেন্ড করে। আমার এটা মনে হয়। আমি জানি না তোমাদের কি মনে হয়, অবশ্যই জানিও। টিভিটা অন করে দিয়ে তাকে আমি যে ব্রেডটা ভাজলাম নাস্তাটা দিয়ে বললাম যে বাবা এটা ফিনিশ করো। চাই না আসলে পুরো একটা ব্রেড সে খাবে কি না। তো এদিকে আমি তার টিফিনটা রেডি করছিলাম। আজকে তাকে টিফিনে একটা অ্যাপেল দিব, আজকে আর কেক টেক দিব না, কেননা 2 দিন ধরে আমি কেক দিয়েছি আর হচ্ছে যে তোমার নাগেটস ভেজে দিয়েছিলাম, চিকেন নাগেটসগুলো। বাট আজকে ভাবলাম যে ফ্রুটস দেই আর কিছু বিস্কিট দেবো। আর স্মার্ট গৃহিণী এই প্রসঙ্গটা আমি কেন নিয়ে আসলাম, আসলে অগুছালো আমাদের এই জীবনযাত্রায় আমরা কিন্তু সুন্দরটাকেই সবসময় পরিবেশন করি। আমাদের ক্যামেরার বাইরেও কিন্তু তোমার অগোছালো অনেক কিছুই থাকে, যেটা কিন্তু আমরা কেউই দেখাই না। আমরা সবসময় প্রেজেন্টেশন করে অর্গানাইজ করে আমাদের লাইফটাকে প্রেজেন্ট করি। আর 24 ঘন্টার জীবন আমাদের, শুধু এই 10-15 মিনিটে দেখানো তো আর সম্ভব না। এটা তো তোমরাও রিয়েলাইজ করতে পারো যে আমাদের জীবনটা কিন্তু প্রত্যেকটা সময় প্রত্যেকটা পার্ট তোমার চলমান, কিন্তু আমরা কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। এই অগোছালো বা হচ্ছে আমাদের যে প্রতিদিনের যে লাইফস্টাইলটা, সেটা আমরা কতটুকু অর্গানাইজ করে কতটুকু প্রেজেন্টেবল করে তোমাদের সামনে অর্গানাইজ করছি, এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়।
আমাদের গৃহিণীর জীবন সব সময় শত ব্যস্ততার মধ্যে আসলে বন্দি থাকে। এক কাজ শেষ না হতে হতে আরেক কাজ চলে আসে। আর নিত্য প্রয়োজনীয় জীবনের বেঁচে থাকার জন্য আমাদের প্রত্যেকটা কাজ যেমন ইম্পর্টেন্ট, ততটা ইম্পর্টেন্ট নিজেকে কিভাবে শত ব্যস্ততার মধ্যেও পরিপাটি এবং শান্ত মনের মতো করে রেখে নিজেকে প্রত্যেকটা কাজে নিয়োজিত করা। তবে এটা কিন্তু আসলে যতটা বলা সহজ ততটা করাটা অনেক কঠিন। আর কেন কঠিন? যদি তোমার বাচ্চা কাচ্চা থাকে, তাও আবার 2টা 3টা, তাও আবার অনেক আছে না যে বাচ্চারা কিন্তু অনেক জ্বালায়। একটা গোছানো বাসা তোমার তখনই পরিপাটিভাবে সুন্দরভাবে থাকা সম্ভব সেখানে যদি তোমার নোংরা জিনিসটা বেশি না ছড়ায়, বা তুমি যেখানে একটা জিনিস রাখলে সেখানেই থাকলো, সেটা অগোছালো হলো না। বাট সেই বাসায় যদি তোমার বাচ্চারা থাকে, আর ছোট ছোট বাচ্চারা আসলে এদের বলাও যা না বলাও তা, তো সেই ক্ষেত্রে নিজেকে সব সময় তোমার শত ব্যস্ততার মধ্যেও মনে করো পরিপাটি রাখাটা আসলে ডিফিকাল্ট। সো আমাদের হাউসওয়াইফ, আমরা যারা গৃহিণী, তাদের শত ব্যস্ততার মধ্যেও কিন্তু নিজেকে অনেক শান্ত রাখতে হয়, সব কিছু বিচার বিবেচনা করে চলতে হয়। আর এটাই কিন্তু একটা গৃহিণীর জীবন। গতকাল রাতে নিয়ে এসেছিল ডিম আর এই বিশাল বড় বড় কলা। এই সাগর কলাটা আমার এত বেশি পছন্দ না, প্রচণ্ড পরিমাণে বেশি মিষ্টি হয়। আর কলাটা আমি সুন্দর করে রাখলাম, আর বাটিগুলো দেখালাম যে আমি একটা বাটি ফাঁকা করেছি, যে একটাতে খেজুর রাখবো আর একটাতে আমি কিছু কাজু বাদাম তোমার ফ্রাই করে টেবিলে রাখবো। ইদানিং না আলহামদুলিল্লাহ, আসলে আলহামদুলিল্লাহ আমি এত খুশি। আমি সবসময় চেয়েছি আমার 2টা বাচ্চা বাদাম খাবে, খেজুর খাবে, নানা রকম পুষ্টিকর খাবার। এটা প্রত্যেকটা বাবা মারই কিন্তু মনে করো চাওয়া পাওয়া বলতে পারো। তো সেই ক্ষেত্রে না আমার বাচ্চারা উল্টো, আমি যখনই তোমার সুইট কোনো আইটেম রান্না করি তখন আমি বাদাম দিতে পারি না, কিশমিশ দিতে পারি না, খেজুর দিতে পারি না। আমার জন্য এটা সত্যি একটা ব্যাড বিষয়। তো যার ফলে আমি ইদানিং খেয়াল করে দেখলাম আমার ছোট ছেলে টেবিলে তোমার কিছু কাজু বাদাম ফ্রাই করা ছিল, আমার বাচ্চাটা না বের করে করে নিজে নিজে খায়। আর এই জিনিসটা দেখে আমি মা হিসেবে যে কতটা খুশি হয়েছি। তো তারপর থেকে আমি ভেবেছি যে আমি আমার ডাইনিং টেবিলে আমি সব সময় ড্রাই ফ্রুটস আমি অলওয়েজ রাখার চেষ্টা করি, বাট এখন মনোযোগ করতে আরও বেশি থাকবে। আছে না যে অনেক সময় ফুরিয়ে গেলে না আর তোমার দেয়া হয় না, বা ফুরিয়ে গেলে রাখি না, বাট এখন মনোযোগ আসছে আমার যে আমাকে রাখতেই হবে, কেননা আজান খাই। তো আজানকে কিন্তু স্কুলে দিয়ে আসার পরে আমি ডিমগুলো গুছিয়ে নিলাম। তারপরে আমি 2টা ডিম ভাজতেছি 2 মায়ের জন্য, আমার শাশুড়ি মা আর আমার মার জন্য। আজকে কিন্তু সকালে নাস্তা ছিল তোমার আলু ভর্তা আর ডিম ভাজা। আর আমি কিন্তু আলু ভর্তা দিয়ে অলরেডি খেয়ে ফেলেছি, আর ডিম ভাজা আমি আজকে খাই নাই। আর আমার নাস্তা কিন্তু এখনও শেষ হয় নাই, কেন জানি মনে হচ্ছিল ডাইনিং টেবিলে দেখলাম যে ব্রেড আছে, আমি ব্রেড দিয়ে চা দিয়ে তবেই আমার নাস্তাটা কমপ্লিট হবে। আর এই ডিমটা তোমার 2টা ডিম একসঙ্গে নিয়েছি, তারপরে যাতে ঝামেলা কম হয় একসঙ্গে ভেজে জাস্ট মাঝখান থেকে একটু সেপারেট করে দেবো, বাস আমার মনে করো কাজ শেষ। ইদানিং না অসুস্থতা কাটিয়ে ওঠার পরে আজানকে স্কুলে দিয়ে আসার পরেও কেন জানি ঘুম পাই। আর আগে কি হতো, একবার ঘুম ভেঙে গেলে আর সহজে আমার কখনো ঘুম আসতো না, যার ফলে আসলে আজকে একটা সিম্পল নাস্তা হিসেবে বেছে নিয়েছিলাম। আর বিশেষ করে এটা আমার হাজব্যান্ডের বুদ্ধি ছিল, ও বলল যে গরম ভাত আর আলু ভর্তা হলে কিন্তু বেশ জমে যায়। তো যার কারণে আসলে ভর্তা দিয়ে তো আর মাকে ভাত দেওয়া যায় না, তো ভাবলাম যে একটু ডিমটাও ভেজে নেই। আর এই যে আমার পোড়া কপাল আর পোড়া ব্রেড, আমি ভাবছিলাম যে হ্যাঁ আমি চা দিয়ে ব্রেড দিয়ে খাবো। আর এদিকে জাস্ট আমি ব্রেডটা তোমার টোস্টের মতো করার জন্য আজকে চুলা ইউজ করেছি, ওভেনে দেই নাই, আর একটু জাস্ট আড়ালে গিয়েছি আর আমার ব্রেড
সবটা পুড়ে এরকম অবস্থা। যাই হোক, তোমার পুরোটা পুড়ে যায় নাই, আমি সাইড থেকে কিছু খেতে পারবো। আর আজকে চাটা বানানোর পরে মনে হলো যে আজকে আমি মাটির কাপে চা খাবো। এই যে এই জিনিসটা না, আসলে চা খাওয়ার বিষয়ে আমি একটু সত্যি অর্গানাইজ পছন্দ করি। মানে বিভিন্ন দিন বিভিন্ন কাপে বা বিভিন্ন তোমার স্পেসে বা বিভিন্ন ট্রেতে অর্গানাইজ করে সাজিয়ে অনেক সুন্দরভাবে মানে চা খাওয়ার যে একটা ফিল, মানে চা ছাড়া তো আমি বাঁচবো না। সো সেইখানে যদি আছে না যে একটা সুন্দর পরিবেশন থাকে না, তো মনে করো অন্যরকম ভালো লাগে, কাজ করে আমার কাছে। তো যার ফলে আজকে আমি সকালে একাই চা খাচ্ছিলাম, আর এটাই ছিল আমার তোমার নাস্তা। ওই যে বললাম, শত ব্যস্ততার মধ্যেও নিজেকে একটু পরিপাটি করে রাখাটা, কিন্তু এই যে এই চাটা তুমি যে খাচ্ছ পরিপাটি করে শান্তি করে তৃপ্তি মতো, এটাও কিন্তু তোমার মনকে অনেকখানি শান্তি দিবে। তোমাকে যে আছে না যে তোমার অনেক কিছু করতে হবে মনকে শান্তি দেওয়ার জন্য, এটা কিন্তু না। আমার ক্ষেত্রে তো অনেক ছোট ছোট বিষয়ে আমি শান্তি অনুভব করি, আবার দেখবা অনেক কিছু হয়ে যাচ্ছে জীবনে, কোনো শান্তি নেই, সবসময় হতাশা কাজ করে। তো সেক্ষেত্রে শান্তিটা ইম্পর্টেন্ট, সেটা ছোট হোক বড় হোক। আর মনে করো তোমার চাওয়ার আসলে পরিধিটাও একটু জানতে হবে যে তুমি চাচ্ছ পাচ্ছ কি না। বাট তুমি এমন কিছু চাচ্ছ যে কখনোই পাচ্ছ না বা সেটা আসলে পাওয়া সম্ভব না, তখন কিন্তু ওই হতাশাটা কাজ করবে। তখন তুমি এই ব্যস্ততার মধ্যে নিজেকে সংসারের হাজারো ঝামেলায় হাজারো কাজের মধ্যে না নিজেকে হারিয়ে ফেলবে। সো কিছু কিছু সময় আমরা পার্ট করে নিতে পারি বা ভাগাভাগি করে নিতে পারি যে এই 24 ঘন্টার মধ্যে নিজেকে কিভাবে একটু একটু করে খুশি রাখা যায়। জানি এটা ডিফিকাল্ট, এটা আমার ক্ষেত্রেও পসিবল হয় না, কখনোই হয় না। আমিও কিন্তু হতাশ হয়ে যাই, আমারও মনে করো মনোযোগ থাকে না, আমি জাস্ট খিটখিটে হয়ে যাই। আর ইদানিং তো আমার ক্ষেত্রে আরও বেশি হয়েছে। আমি অসুস্থ থেকে ওঠার পরে না, সত্য কথা, আমি অল্পতে হাঁপিয়ে যাচ্ছি, আমার ধৈর্য থাকছে না, আমার ভালো লাগছে না কোনো কিছু, মেজাজটা খিটখিটে হয়ে গিয়েছে, মনটা চাচ্ছে কোথাও ঘুরে আসি, সমুদ্রের পাড়ে হেঁটে আসি। বাট এই যে চাইলেই তো আর হচ্ছে না যে আমি চাইলাম আর চলে গেলাম সমুদ্রের পাড়ে। সব কিছুর জন্য একটা টাইম এবং তোমার লাক সব কিছু নির্ভর করে। এটা চাওয়া না পাওয়া বা পাওয়ার মধ্যে আল্লাহ তাআলা তোমার ভাগ্যে লিখেছে কিনা সেটাও তো ডিপেন্ড করে। সো আমরা আস্তে আস্তে তোমার পরিস্থিতি বুঝে নিজেকে মানিয়ে নেওয়ার নামই কিন্তু জীবন। তো ইনশাল্লাহ সব কিছু হবে। ইদানিং আমার হাজব্যান্ড মশাইয়ের শরীরটা বেশি ভালো যাচ্ছে না, সে অফিস যায় না, ম্যাক্সিমাম সময়ই সে বাসায় থাকে। তো যার ফলে আমার জন্য একটু ভালো হয়েছে, আজানকে দিয়ে আসছি বা নিয়ে আসছি, যেহেতু আমি একটু অসুস্থ। আর ইদানিং রোদের তাপ কিন্তু অনেক বেশি, আর আমার হাজব্যান্ড মশাই থাকতে আমার এনার্জি কখনোই লো হয় না, সব সময় হাই স্পিডে থাকে। আর এই যে ডাব খাওয়ালো ভালোবেসে, তারপরে আমরা বসেছিলাম। এই হয় নাই বাবা, কি হয়েছে? খেলবে ভাবি, ঝড় উঠে গেছে তো। ওয়াও, কি সুন্দর ওয়েদার, আমার ভালো লাগতেছে এখন। এ মা, এ কি করছো তুমি? আজান আজান, তুমি এটা কি করছো? ইয়া আল্লাহ, ভাবি বৃষ্টি আসবে না? ইস, বৃষ্টি আসলে আমি ভিজবো। কিসের অপেক্ষা? আমি তো, আপনি গোসল করছেন, আরেকবার করবেন। ওদেরটা জোস না ভাবি, ঘাসে একটু দাঁড়াই, কি শান্তি লাগে। এই বৃষ্টি হচ্ছে, চলো ওঠো, গো গো গো। এই যে আমরা ভিজে যাচ্ছি তো, তোমরা না ওইটার ভেতরে। এই যে বাবা ওয়েট করছে, চলো 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 চলো। আমি গেলাম, নাহিয়ান আজান, চলে গেলাম, বাই বাই। না, চলে গেলাম।
আমার বাচ্চার না 12টায় ছুটি হয়, আমি বাসায় আসছি আজকে 1টায়। ওদের বাবা তো রীতিমতো বলছিল যে তোমার কি কোনো টাইম সেন্স নাই। সত্য কথা, অনেক দিন পরে ভাবির সঙ্গে দেখা, ভাবির সঙ্গে বসে একটু গল্প করলাম। আর বেশ কিছুদিন রোদ হওয়ার জন্য আজানকে না ছুটির পরে আমি খেলতে দিতে পারি না, আর আজকে সে বায়না ধরেছিল সে খেলেই ছাড়বে। আর এইদিকে এত সুন্দর একটা ওয়েদার ছিল, আমারও খুবই ভালো লাগছিল। দ্যাটস ওয়াই আসলে আমাদের দেরি হয়ে গিয়েছে। আর আমি এসেই একদম তোমার বোরখাটা খুলে জাস্ট রান্নাঘরে। আর আজকে রান্নাতে ছিল তোমার হচ্ছে যে ডাটা দিয়ে, আলু দিয়ে, তোমার কাতল মাছ, আর আছে আমার হাজব্যান্ডের পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে যে শাপলা। শাপলা কিন্তু আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা খাবার, যেটা আমি তোমার কালকে নিয়েছিলাম আজানকে স্কুল থেকে আনার সময়। চোখের সামনে দেখলাম যে শাপলা, তখন শাপলা আর এই ডাটাটা কিন্তু আমি কিনেছিলাম। সেগুলো আসলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। আর আজকে শাপলাটা রান্না করব তোমার ইলিশ মাছের মাথা, কান, কলসা এগুলা দিয়ে। আমি সবসময় চেষ্টা করি যখনই শাপলা নিয়ে আসে বাসায় যদি চিংড়ি মাছ থাকে, চিংড়ি মাছ দিয়ে শাপলার স্বাদটা কিন্তু অনেক অনেক অনেকই আমি হয়। আর আমারও পছন্দ। আমি না এই শাপলাটা কখনো খেতাম না, আমার অদ্ভুত মনে হতো যখন আমার হাজব্যান্ড বলতো যেটা আমার অনেক প্রিয় বা নিয়ে আসতো। আমি বলতাম শাপলা কি কেউ খায়? সত্য কথা, আসলে তোমার যেটা পছন্দ না সেটা সম্বন্ধে তোমার নানা রকম কমেন্ট থাকবেই, তাও আবার ব্যাড কমেন্ট, নট গুড কমেন্ট। সো আমার ক্ষেত্রেও কিন্তু এটাই ছিল। আমি ভাবতাম যে শাপলা যারা গরিব তারা খায়, আর শাপলা কারা খায়, তোমার আছে না যে যারা খেতে পায় না তারা খায়, এইরকম আমার একটা ধারণা ছিল অনেস্টলি। বাট শাপলাও যে খাওয়া যায় এটা আমি আমার হাজব্যান্ড ওর কাছ থেকে আমি খাওয়া শিখেছি। তো পরে না আমারও দেখলাম মজা লাগে। তো এখন সেটা মনে করো আমার ধারণাটা চেঞ্জ হয়েছে। শাপলাও যে রান্না করে খাওয়া যেত এটা আমি আসলে আগে জানতাম না। ধনী গরিব এটা আমার আসলে মনে করো চিন্তাধারা ছিল, বাট আমি জানতামই না যে শাপলাও রান্না করে খাওয়া যায়। এটা আমার হাজব্যান্ডের খাওয়া দেখেই শিখেছি। আর আমিও এখন খাই, আমারও খুব মজা লাগে, আমি একটা খাবার। আর ওদের বাবা শুধু হাসতো যে কি বলো শাপলা খাও নাই কখনো? আমি বলতাম যে না, আমি কখনো খাই নাই। তো আমার হাজব্যান্ডের কিছু কিছু খাবার আছে যেগুলো আসলে আমি কখনোই খেতাম না, বাট তাকে রান্না করে দিতে দিতে খাওয়াতে খাওয়াতে একসময় আমারও অনেক পছন্দের হয়ে গিয়েছে। এমন অনেক খাবার আছে। সো এটা আসলে মনে করো এই যে সময়ের ব্যাপার, সময় পরিস্থিতি তোমাকে সব কিছুই ঠিক করে দেয়। সো আজকে এই যে আমার মনে করো এক চুলায় ডাটার তরকারি চলছে আর আরেক চুলায় শাপলা। আর এই যে আমার ডাটার তরকারিটাও হয়ে গিয়েছে, এখন আমি টেবিলে সার্ভ করব। আমাদের মন যা চাইতো সব কিছু যদি এক নিমিষেই হয়ে যেত তাহলে আসলে আমাদের চাওয়া পাওয়া কোনো কিছুই থাকতো না। সো আজকের ব্লগটা আমি জানি না তোমাদের কেমন লেগেছে। আমি আমার মনের অনেক কথা শেয়ার করার চেষ্টা করেছি। এখন পর্যন্ত যারা আমার ব্লগটা দেখছো অবশ্যই একটা লাইক দিও, আর যদি অনেক বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। আমি চেষ্টা করেছি আমার যতটুকু জানা অজানা সম্পূর্ণ কথা বা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করার। সো আমার রান্নাটা কমপ্লিট, এখন আমরা খাওয়া দাওয়া করব। তোমরা ভালো থেকো, নেক্সট ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। আজকের জন্য আল্লাহ হাফেজ।